তো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আহ, আমাদের আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 6 এপ্রিল। তো আমাদের সেকেন্ড এক্সপিরিয়েন্স সেশন এখন যেটা রেকর্ড হচ্ছে। তো এই এক্সপিরিয়েন্স সেশনটা হচ্ছে অ্যাঙ্করিং করবেন হচ্ছে অ্যাডমিন সাইফ। তো সাইফ ভাই আছেন আপনি? হ্যাঁ, আছি। হ্যাঁ ভাই, আপনি কন্টিনিউ করেন। রেকর্ডিং অন অন প্রসেস। ওকে। ওকে, ফার্স্ট অফ অল, নিতুল আপু হচ্ছে কি পিএইচডি একজন ক্যান্ডিডেট। সো আমাদের আসলে আমাদের এই ওয়ান টু ওয়ান সেশনে যদি বলি, লাইক পিএইচডি ক্যান্ডিডেট অনেক, মানে অনেকজন আছেন সেটা, এবং মাস্টার্স ফুল ফান্ডেড এরকম অনেকে আছেন। কজ লাইক রিসেন্টলি আমাদের এখানে যদি একজন বলি, উনি ফুললি ফান্ডেড পিএইচডি, বাট ওনার ফার্স্ট টাইম রিফিউজ ছিল, বা আমি নামটা বলতেছি না, বাট উনি আমাদের সেশনে জয়েন হয়েছেন রিসেন্টলি, একদম লাস্ট ডে বলা যায়। সো এখন একটা ব্যাপার হচ্ছে কি, লাইক আগে একটা এমন মানে ছিল, হচ্ছে কি ধরেন পিএইচডি ফুল ফান্ডেড, যে মানে ইন্টারভিউতে গেল, সো ওয়াই আর ইউ গোয়িং টু দি ইউনাইটেড স্টেটস এন্ড হোয়াটস ইউর রিচার্জ ইন্টারেস্ট, এরপরে হচ্ছে কি ভিসা দিয়ে দেয়, এবং মোস্ট অফ দেম এটাই কোয়েশ্চেন করে। সো বাট অনেক সময় দেখা যায় কি, অনেক ভিসা অফিসার অনেক ইন্টারাপ্ট করে, এরপর আবার রিফিউজ হয়। এই ধরনের সিচুয়েশন আসলে, মানে এই ধরনের অনেক ধরনের সিচুয়েশন আমরা দেখছি এবং অনেকে ফেস করছে, এবং ওনারা আবার সেকেন্ড টাইম দাঁড়িয়েছেন, ইন্টারভিউ ফেস করছেন, এন্ড ভিসা হয়ে গেছে। সো আমাদের এখন যিনি আছেন, নিতুল আপু, উনিও সেম হচ্ছে পিএইচডি ক্যান্ডিডেট ছিলেন, উনি আমাদের ওয়ান টু ওয়ান সেশনের একজন ক্যান্ডিডেট। সো উনি উনার প্রিপারেশনটা বেটার করে নেওয়ার জন্য আমাদের কাছে আসছিলেন। ইভেন এর আগে যিনি এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন, উনি হচ্ছে কি নিতুল আপুর প্রফেসরের ছেলে। ইভেন উনি আমাকে কল করছিল হচ্ছে কি নিতুল আপুর রেফারেন্সে, মানে প্রফেসর আঙ্কেল। এরপরে হচ্ছে কি ওনার ছেলে মাসুদ, যিনি একটু আগে এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, ওনার সাথে আমার কমিউনিকেট হয় আর কি। সো এখন নিতুল আপু হচ্ছে কি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। ভাইয়া, আছি, হ্যাঁ। শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ। তো আপনি হচ্ছে কি আমাদের এখন হচ্ছে কি আপনার ফুল সিনারিওটা আপনি আমাদের এক্সপ্লেন করেন, যে আপনার ইন্টারভিউতে মানে কি কি ফেস করছেন, বা যদি এমন কিছু ধরেন আগে এক্সপ্লেন করছে, বা আপনি ডিফারেন্ট কিছু ফেস করছেন, বা আপনার ইন্টারভিউটা কেমন ছিল, আপনার হোল জার্নিটা মানে কেমন ছিল, আমাদের সাথে জার্নিটা কেমন ছিল, আমরা আপনাকে কি মানে আমাদের বেস্টটা দিতে পেরেছি কিনা। সো ওভারঅল আপনি আপনার ফুল মানে সিনারিওটা আপনি এখানে তুলে ধরেন, লাইক আপনার জার্নিটা। সো এটার জন্য আপনার যতক্ষণ টাইম লাগে নিবেন, এর মধ্যে আমরা কোনো ধরনের ইন্টারাপ্ট করবো না। সো ইউ ক্যান স্টার্ট। একটা ওকে, মিনিট, থ্যাংক একটা ইউ। মিনিট, একটা একটা সবাইকে একটা সারপ্রাইজ দেই। সেটা সারপ্রাইজ না, ঠিক এক্সাইটিং নিউজ দেই। সেটা হচ্ছে আমাদের ওই মার্গোবা আপু, যে উনি প্লাস হচ্ছে আমাদের আরো দুজন অ্যাপ্লিক্যান্ট, উনিও ওনারা হচ্ছে ফুল ফান্ডেড পিএইচডি হোল্ডার ছিল। তো ওনারা হচ্ছে একটা ক্যাম্পাসে যাচ্ছেন। তো সবাই হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ান সেশনে ছিলেন এবং একই ইউনিভার্সিটিতে, আই থিঙ্ক একই সাবজেক্টে, রাইট সাহেব ভাই? যদি ভুল না করে থাকি, হ্যাঁ, হ্যাঁ, একই হ্যাঁ, সাবজেক্টে হচ্ছে তিনজন অ্যাপ্লিক্যান্ট একই ইউনিভার্সিটিতে যাচ্ছেন আর কি। সো এটা হচ্ছে একটা খুশির খবর আমার কাছে আর কি, কারণ এরকম মানে কোইন্সিডেন্স খুবই কম হয়। সো হ্যাঁ, মানে ওনারা হচ্ছে হুম কি বাংলাদেশও সেম ইউনিভার্সিটিতে ছিল, এন্ড হুম মানে তারা হচ্ছে কি সেম ইউনিভার্সিটিতে হচ্ছে কি এখন পিএইচডি তে যাচ্ছেন। সো আরেকজন যিনি আছেন, ইনশাল্লাহ উনি কিছুদিনের মধ্যে আমাদের হুম হুম এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, উনি একটা ইস্যুর জন্য আসতে পারেন নাই। সো হুম ইনশাল্লাহ উনিও আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। হুম। সো আপু, আপনি এখন স্টার্ট করেন। স্টার্ট করতে পারেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ফার্স্টে আমি আসলে মাহাদি ছিল, যে প্রিভিয়াসলি ভিসা এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে আমার আগে। ওকে কংগ্রাচুলেশন জানাই। আমার ছোট ভাই, ও হচ্ছে আমার অনারেবল প্রফেসর ডক্টর ইব্রাহিম খলিল স্যারের ছেলে। তো আম, মাহাদির সাথে আমার পরিচয়টা আসলে স্যারের মাধ্যমেই। আমরা একটা রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। যাই হোক, তো তখন জানলাম ও প্রিপারেশন নিচ্ছে, অ্যাপ্লাই করবে। আমারটাও সেম। আসলে আমার হায়ার স্টাডি জার্নিতে ডক্টর ইব্রাহিম খলিল স্যারের একটা ভূমিকা আছে অনেক বড়। সেটা আমি পরে বলছি। তা আমি একটু আমার ব্যাক স্টোরি দিয়ে শুরু করি, খুব অল্পের ভেতরেই শেষ করবো এটা। ফার্স্ট অফ অল আসলে আমার জার্নিটা যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের একটি মফস্বল জেলা, ঝালকাঠি। ওখানেই আমার স্কুল কলেজ।
তো ওই স্কুল কলেজ যখন পড়াশোনা করেছি সরকারি স্কুল অ্যান্ড কলেজ, ওখানে থেকে আসলে হায়ার স্টাডি সম্পর্কে যে কি হয়, কেমন কি এটা আসলে কোনো আইডিয়াই কোনোদিন আমার ছিল না। আবার আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আসলে একটু সরকারি চাকরিজীবীর সংখ্যাটাই বেশি বা বিসিএস ক্যাডার এরকম মানে লাইনটা আসলে আমাদের গতানুগতিক যে একটু চিন্তা ভাবনা থাকে, ইচ্ছে থাকে প্যারেন্টস এর। সো সবার একটু ওই বিসিএস মুখী যাত্রাটাই আমার স্বপ্নটা ছোটবেলা থেকে ওইভাবে বপন করার চেষ্টা করা হয়েছে ফ্যামিলি থেকে। কারণ এটাই সামাজিকভাবে একটা আ প্রায়োরিটাইজ করা হয়। তা আমি ভাবতাম আসলে আমি আসলে কি করতে চাই আমি একটু কনফিউজড ই ছিলাম। তা আমি এটা জানতাম যে আমি আসলে ইন্ডিভিজুয়ালিজমটা মেইনটেইন করতে চাই আমার লাইফে। একটু ডিফারেন্ট কিছু করার ইচ্ছা সবার থেকে। যাই হোক সেই ইচ্ছা নিয়েই পাড়ি জমানো ঢাকায় অ্যাডমিশনের কোচিং। তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে আমার চান্স হয়। সো যে সাবজেক্টে চান্স হয় সেটা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া ছিল না। বাট আমি শুনেছিলাম যে এটা খুব ভয়ানক একটা সাবজেক্ট। আমাকে অনেকে সাজেস্ট করছে, "নো, ডোন্ট গো ফর ইট।" তো আমি আসলে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজিতে চান্স পাই যখন, তখন খুব ভয় নিয়ে আ শুরু করেছিলাম যে ওকে সবাই বলছে খুব কঠিন অ্যান্ড এভরিথিং। ওই সময়টাতে কনফিউশন নিয়ে স্টার্ট করা হয়েছিল জার্নিটা। তো জার্নিটা যখন শুরু করেছি তখন ১ম দিকে আস্তে, আস্তে ইন্টারেস্ট গ্রো করার ট্রাই করি যে আসলে কি? আসলে এই সাবজেক্টটা নিয়ে আসলে ফিউচার কি হয় দেশে? দেশে কি ধরনের ক্যারিয়ার গোলস সেট আপ করা যায়? বা বাইরে কি ধরনের অপরচুনিটি সেটাও আসলে অত বেশি আইডিয়া ছিল না। বাট যখন আমি অ্যাডমিট হই জাহাঙ্গীরনগরের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি ডিপার্টমেন্টে, আ তখন আসলে আস্তে, আস্তে অপরচুনিটি ফাইন্ড আউট করছিলাম যে আসলে কি করব? কি করা যায়? রেজাল্টটা ভালো রাখতে হবে। এটা একটা আইডিয়া ছিল। সো দেখতাম যে সিনিয়ররা আ অনেকেই যাচ্ছেন হায়ার স্টাডির জন্য। বিশেষ করে স্যাররা আসছেন, কেউ বাইরে থেকে আসছেন, কেউ পিএইচডি করে আসছেন। তো ভাবছিলাম যে আচ্ছা তারা বায়োকেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাহলে বোধহয় বাইরে পড়াশুনো করা যায় চাইলে। তো আমার কাছে একটা মনে হলো আচ্ছা ডিফারেন্ট ড্রিম যেহেতু আমি একটু পারসিউ করতে চাচ্ছি আমার ফ্যামিলি থেকে। তো হায়ার স্টাডি ক্যান বি a very good goal for it. সো আ আমার আসলে আ মানে একটু ইন্টারেস্টটা গ্রো করে আমার 2nd ইয়ারে গিয়ে। তো 2nd ইয়ারে আমি একটু আ সিনিয়রদের সাথে বা আশেপাশে যারা একটু আরো আমার মতো ২-৪ টা পাগল আগ্রহী দেখা যাচ্ছে তাদের সাথে একটু কথাবার্তা বলা শুরু করলাম যে কি অবস্থা। তো আসলে তখনও কোনো আইডিয়া তেমন বুঝতাম না। ফার্স্ট এ ভাবছি যে ঠিক আছে, একটা ইউরোপিয়ান কান্ট্রি-টান্ট্রিতে বা অস্ট্রেলিয়া-টস্ট্রেলিয়া, জার্মানি কোথাও যাবো হয়তো মাস্টার্স-টাস্টার্স করতে। বাট এরপরে আসলে আ মানে ওই গাইডলাইনটা প্রপার আমার ফ্যামিলি থেকে ছিল না। প্লাস জাহাঙ্গীরনগরের ওরকম একটা সেটআপ অ্যালুমনাই আস্তে, আস্তে যেটা জানার দরকার, আস্তে, আস্তে নিজে থেকে চেষ্টা করে, করে অপরচুনিটি ফাইন্ড আউট করে, করে যতটুকু পারা শিখতে চাচ্ছিলাম। তখন আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে জাহাঙ্গীরনগর হায়ার স্টাডি ক্লাব। যেটা আমি 2nd ইয়ার থাকাকালীন সময় ওইটা আমাদের একজন সিনিয়র উনি বিল্ড আপ করে। উনি মার্কেটিং ডিপার্টমেন্টের ছিল। তারপর আমি ওখানে যুক্ত হই। অ্যাজ এ স্টার্ট। তো ওখানে যুক্ত হওয়ার পরে আমি বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, সেশনস এগুলো সম্পর্কে জানি এবং ওখানে জয়েন করে বুঝতে পারি যে একটা স্টুডেন্ট আসলে আম হায়ার স্টাডি সম্পর্কে কিছু না জানলেও অফকোর্স হি অর শি ক্যান লুক ফর অপরচুনিটিস যেখান থেকে তার জীবনটা বদলে যাওয়ার মতো অনেক আসলে অপরচুনিটি নিয়ে পুরা বিশ্ব বসে আছে। আমাকে জাস্ট যেতে হবে। I have to go for it and I have to look for it. তো আম জানলাম। পরে যখন ডিপার্টমেন্টে ক্লাস করতাম, তখন আমাদের ডক্টর ইব্রাহিম খলিল স্যার বাইরে থেকে এসেছেন। স্যার আ তখন স্যার স্টাডি লিভে ছিল। দেন স্যার আবার এসে জয়েন করেছে। তো স্যার আমাদের এনজাইম বায়োলজি একটা কোর্স নিতেন স্যার। স্যারের ক্লাসটা আমরা খুবই মনোযোগ দিয়ে খুব আকর্ষণ নিয়ে করতে যেতাম এই কারণে যে স্যারের ক্লাসগুলো ছিল খুবই ইন্সপিরেশনাল। স্যার ক্লাসে এসে বলত যে, "তোমরা যারা আ পড়াশোনা করছো
সবাই খুবই মেধাবী এখানে। তো তোমাদের গোল হতে পারে যে তোমরা এই মেধাটাকে আরেকটু নলেজটাকে আরেকটু এনরিচ করার জন্য তোমরা বেটার অপরচুনিটি ফাইন্ড আউট করার জন্য বাইরে পড়তে যেতে পারো। তখন স্যার নিজের ঘটনা বলল যে কিভাবে স্যার সেই অনেক আগে যখন ইন্টারনেট ছিল না তখন সে কিভাবে সেই ইমেইল করতো একটা বাজারে গিয়ে তা আবার ফিরে আসতো আবার গিয়ে হচ্ছে একটা মেইল করতো একটা রিপ্লাই দেখার জন্য। স্যার এভাবে করে অনেকদিন বসে একটা হায়ার স্টাডির অপরচুনিটি পেয়েছেন। কত টাফ জার্নি ছিল। তা আমাদের কাছে তো এখন অপরচুনিটি কোনো শেষ নাই। সো আমরা কেন সেটা গ্র্যাব করছি না? স্যারের যে কথাটা আমাকে সবচেয়ে বেশি মোটিভেটেড করেছে আমার হায়ার স্টাডির জার্নিতে, তখন থেকে সেটা ছিল যে স্যার বলছে যে, "আমার দেখা আমার কোনো স্টুডেন্ট নাই এই পর্যন্ত বা আমার দেখা কোনো ছাত্রছাত্রী আমি কখনো দেখিনি, যারা হায়ার স্টাডির জন্য ট্রাই করেছে বাট সাকসেসফুল হয় নাই।" এটা অসম্ভব হওয়া। লেগে থাকলে সেটা যে কান্ট্রিতেই হোক তোমার হবেই। তোমাকে জাস্ট লেগে থাকতে হবে। তুমি ট্রাই করে যাও। তুমি নিজের প্রোফাইল রেডি করো। তুমি নিজেকে প্রিপেয়ার করো অ্যান্ড জাস্ট ট্রাই ইট অ্যান্ড জাস্ট স্টার্ট ইউর জার্নি। হ্যাঁ? অ্যাপ্লিকেশন প্রসেসটা জানো, সবকিছু জানো। সো ওই জিনিসটা আমাকে ওই সময় খুব মোটিভেট করে যে ঠিক আছে, আমি যেহেতু আমার গোল এইটা, আমার স্বপ্ন এটা ক্রিয়েট হচ্ছে, তো আমি এটার জন্য এখন নিজেকে প্রিপেয়ার করব। আমি তখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস, পরীক্ষার পাশাপাশি আমি আসলে আমার নিজের প্রোফাইলটাকে আরেকটু ডেভেলপ করার জন্য বিভিন্ন ধরনের আ একটু এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস এর দিকেও নজর দিলাম। কারণ আমি যখন অ্যাপ্লিকেশনটা করছি সেখানে আমার কিছু সার্টিফিকেশন এড আপ করলে সেটা আমার প্রোফাইলটাকে একটু ভারী করে। সেক্ষেত্রে আমি আ আ ইয়থ এন্ডিং হাঙ্গার ব্রিটিশ কাউন্সিলের সেখানে ভলান্টিয়ার ছিলাম প্রায় ২ বছর। দেন হচ্ছে হায়ার স্টাডি ক্লাবের ডিপার্টমেন্ট এনভয়েস ছিলাম। দেন হচ্ছে আ জাহাঙ্গীরনগর সায়েন্স ক্লাব, দেন ডিবেট ক্লাব, বিভিন্ন ধরনের এই ধরনের কিছু যারা ক্লাব, বায়োটেক ক্লাব, হ্যাঁ? জার্নাল ক্লাব এই ধরনের কিছু ক্লাবে আমি মেম্বার হয়ে সেখানে ওয়ার্কশপস জয়েন করা বা একটু ভলান্টিয়ার কাজ করা। এগুলো আমার মনে হয় একটা স্টুডেন্টের পাশাপাশি প্রোফাইলে কিছু জিনিস ক্যারি করার জন্য করা উচিত এক্সট্রা কারিকুলার হিসেবে। সো দেন আমি এটা স্টার্ট করি। আমি আমার এগুলো একটু প্রোফাইলটা ভারী করছি পড়াশোনার পাশাপাশি। দেন আই থট যে ওকে আমার আসলে একটু IELTS টা কি আসলে? এটা আসলে কি জিনিস? আমার একটু নিজের ঘাটাঘাটি করা শুরু করা উচিত। তখন আমি হয়তো 3rd ইয়ারের লাস্টের দিকে। সো আমি কিচ্ছু জানি না। হোয়াট ইস IELTS? GRE লাগবে কিনা? GRE বইপত্র কিনে ভরায় ফেলছি বাসা। কিন্তু আমি কিছু জানি না কি করতে হবে। সো আমি একটু ইন্টারনেট ঘাটাঘাটি করছি, ডাউনলোড করছি, পড়ার চেষ্টা করছি। বাট একাডেমিক প্রেশার এত বেশি হচ্ছে না। বাট আমি একটু IELTS এর বইটা নিয়ে বসতাম, ঘাটাঘাটি করতাম। সম্পূর্ণ নিজে উইথআউট এনি কোচিং অ্যান্ড এভরিথিং দেখতাম। জাস্ট একটু YouTube ঘাটাঘাটি করতাম। দেন অনার্স শেষ হলো। দেন ভাবলাম যে অনার্সে আমাদের একটু আ পাবলিক ইউনিভার্সিটি গুলাতে আমি জানি না অন্য ভার্সিটিতে কিরকম। আমাদের ভার্সিটিতে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে আমি একটু রিসার্চ অপরচুনিটিটা ওইভাবে ডেলিভারেট হতে পারিনি। যেটা ইচ্ছা ছিল যে রিসার্চ প্রোফাইলটা একটু ভারী করলে খুব ভালো হয়। যে অ্যাজ মাই গোল ইস টু গো ফর a PhD সেটা অপরচুনিটি পাইনি। তো ভেবেছি যে মাস্টার্সে যখন থিসিসটা করব তখন সেটাকে আমি খুব হাই করব আমার প্রোফাইলে। তো আমাকে থিসিসটা ভালো জায়গা থেকে করতে হবে। সো ওই যে যখন ওই মাথার মধ্যে হায়ার স্টাডির বিষয়গুলো ঘুরছে তখন জানতে পারলাম যে ICDDRB বাংলাদেশের একটি ওয়ান অফ দ্যা বড় রিসার্চ অর্গানাইজেশন যেখানে খুব ডিপ লেভেলের কাজ হয়। তো আমার টার্গেট হলো যে আচ্ছা আমি ICDDRB তে কাজ করব। তখন আমার যে সুপারভাইজার স্যার ছিলেন ডক্টর সাবির হোসেন স্যার স্যারকে গিয়ে আমি বললাম, "স্যার আমাকে ICDDRB-তেই কাজ করতে হবে।" যেখানে চান্স পাওয়া আসলে খুব টাফ। আমার ব্যাচেলরের পর আমি স্যারকে গিয়ে বললাম, "স্যার আমাকে আমাকে ওখানেই দিতে হবে। স্যার আপনি একটু ব্যবস্থা করেন। কোনভাবে আমাকে ওখানে রিকমেন্ড করা যায় কিনা?" স্যার চেষ্টা করলেন অ্যান্ড ফাইনালি আলহামদুলিল্লাহ আমাকে উনারা সিলেকশন করল যে ICDDRB-তে থিসিস করার জন্য। এটা ছিল আমার একটা রিসার্চ প্রোফাইল ক্যারি করার জন্য একটা বিশাল অ্যাটেম্প্ট আমার লাইফে অ্যান্ড Uh, I had to do, I mean, I had to break my leg there. ওখানে আমি আসলে আম আ ১ থেকে ১.৫ বছর থিসিসের কাজ করি আমার। আ যেটা একদম সকাল ৮টা থেকে রাত ৯টা-১০টা অব্দি। টানা ১ বছর আমাকে একটা এমপ্লয়ির মতোই উইথআউট এনি ছুটি
হয়তো ফ্রাইডে একটু গ্যাপ থাকতো। আমি সারাদিন ল্যাবে পড়ে থাকতাম ১-১.৫ বছর একা ঢাকা শহরে। তখন আমাকে ক্যাম্পাসের হল-টল ছেড়ে ঢাকায় মুভ করা লাগে। সো আমি আসলে এগুলো কেন বলছি? পুরা জার্নিটা চোখের সামনে চলে আসছে তাই একটু শেয়ার করছি যে আসলে একটা পিএইচডি অপরচুনিটি বা একটা রিসার্চ প্রোফাইল একটা জায়গায় পৌঁছানোর জন্য কোনটা আসলে উচিত বা আমাদের কোন লেভেল অফ ডেডিকেশনটা থাকা উচিত সেটার জন্য একটু শেয়ার করছি। তো আমি আসলে ওখানে থেমে যাইনি। আমি চেষ্টা করেছি যে ঠিক আছে আমি এই পরিশ্রমটা করি। এটা দিয়ে আমার যে একটা রিসার্চ দাঁড়াবে, আমার একটা ডিপ লেভেল অফ কোর্স ওয়ার্ক এর পাশাপাশি একটা রিসার্চ আমার ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। অন হ্যান্ড এক্সপেরিয়েন্স, ওয়েট ল্যাব এক্সপেরিয়েন্স, ড্রাই ল্যাব এক্সপেরিয়েন্স সবকিছু মিলিয়ে আমার একটা খুব ভালো প্রোফাইল আমি ওখানে ক্রিয়েট করার ট্রাই করলাম ১.৫ বছর। তো ইট ওয়াজ টাফ। এটা আমার আসলে ফিজিক্যাল, মেন্টালি প্রচুর স্ট্রেস গেছে ওই সময়। Then I did it. I completed my master's thesis from ICT Derby and with a very sufficient result. মাস্টার্স কমপ্লিট করলাম। মাস্টার্স কমপ্লিট করার পরে জার্নিটা ছিল যে এখন ফাইন্যান্সেস আমাকে বিল্ড করতে হবে। আমার আসলে আমি যে এপ্লাই করব অ্যাপ্লিকেশন প্রসেসটাতে কিন্তু ভালো অ্যামাউন্ট অফ আমাদের টাকা-পয়সা লাগে। সো আমাকে আসলে আ নিজেকে একটু ব্যাকআপ দেওয়ার জন্য আ মানে একটু প্রিপেয়ার করা। দেন I got a job in a top notch pharmaceuticals in Bangladesh. আ তো ওখানে আমি হচ্ছে জয়েন করি। ওখানে ১ বছর জব করলাম। ফার্মাসিউটিক্যালস এর জব ইস ভেরি টাফ। যারা আছে তারা জানে। সকাল টু রাত একদম ভোর ৬ঃ০০ বাজে অফিসে যাওয়া। আবার ওভারটাইম থাকলে ৯ঃ০০ বাজে ফেরা। আবার না হলে ওভারটাইম না থাকলে ৬ঃ০০ ৬ঃ৩০ ফেরা। সো এই জবটা আমি ১ বছর করি। বাট ওখানে কিছু আমি ফিন্যান্সিয়াল আমার আসলে একটু মানে ব্যাংকিং সেটআপটা করার জন্যই আমি কষ্ট হলেও জবটা করেছি। এই ইন দ্য মিন টাইম জবের পাশাপাশি আমি আইএলটিএস এক্সামটা দেই। একদম সেলফ প্রিপারেশন ওই যে বলেছিলাম যে 3rd ইয়ার থেকে একটু স্টার্ট করছি। ওই একটু অন অন অফ করে আমি প্রিপারেশনটা নিয়ে ফেলছিলাম। কিন্তু ওই জবে ঢোকার আগের ১-২ মাস ৩ মাস আমি খুব ডেডিকেশন নিয়ে টানা প্রিপারেশন। দেন আবার জবে ঢুকে আমি ১-২ মাস পরে আমি মোটামুটি প্র্যাকটিস করে আইএলটিএস টা দিয়ে দেই। অ্যান্ড আমার আলহামদুলিল্লাহ ভালো স্কোর আসে যেটা আসলে আ ভালো স্কোর মোটামুটি বলা হয় একটা। যাই হোক ওটা হয়ে যায়। তো এখন আইএলটিএস নিয়ে বসে আছি। আমি ২০২৩ এ আইএলটিএস দেই। বাট আমার আর ২৩ এ এপ্লাই করা হয় না। কারণ আমি জবে ঢুকে আমি আর ওই সময়টা করে উঠতে পারছিলাম যে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন প্রসেসে এত বেশি মানে সময় দিতে হয়। আমাকে একজন বলেছিল যে, "You should take your application process as a full-time job if you are very much dedicated to get a PhD. You have to sit for it, you have to prepare for it, you have to do your all documents perfectly, so you have to give your all time to it." একদম from day to night. Surely it's a very good amount of time you have to dedicate to it. So জবের পাশাপাশি আমি ২৩ সালে আইএলটিএস নিয়ে বসে আছি। আমি আর এপ্লাই করতে পারিনি। তাই আমি ভাবলাম ২৪ সালে যে ওকে ফাইন I need to quit my job as my long term goal is to go for a PhD. So আমি ছেড়ে দেই জব সেপ্টেম্বরে গিয়ে। এটা হচ্ছে স্যাক্রিফাইস আমার তরফ থেকে কজ আমার ফিন্যান্সিয়াল যে একটা আ নিজে চলাফেরা করার জন্য একটা যে সাপোর্ট সেটা সম্পূর্ণ অফ হয়ে যায় আমার তরফ থেকে। বাট মাই ফ্যামিলি ওয়াজ মাই বিগেস্ট সাপোর্টার অলওয়েজ। তারা চেষ্টা করেছে আমাকে কমপ্লিট ব্যাকআপটা দেওয়ার জন্য। যদিও আমার ইন্টারভিউ বা আমার অ্যাপ্লিকেশন প্রসেসে মোটামুটি টাকা বা ওএস করিয়েছি সেটাতেও প্রায় 30,000 এর উপরে টাকা লেগেছে। এগুলো সব আমি মোটামুটি ম্যানেজ করি। অ্যান্ড আমার ফ্যামিলিও ব্যাকআপ দিয়েছে আলহামদুলিল্লাহ। আ তো আ দেন আমি হচ্ছে স্টার্ট করি। আমি সেপ্টেম্বর মাসে জব ছেড়ে ফাইনালি আমি আসলে বসি কাজ নিয়ে। কাজটা কেমন ছিল? আমি প্রতিদিন সকালে উঠতাম, বসতাম। আমি প্রিপেয়ার করতাম। আমার কাজগুলো আমি ভাগ করে নিয়েছিলাম যে, ফার্স্ট I am going to prepare my SOP. ওকে। SOP টা নিয়ে আমি বসলাম। আমি আ ইনএক্সটপ ইউএসএ থেকে বা বিভিন্ন সোর্স থেকে অনেকগুলো SOP আমি কালেক্ট করছি। সেগুলো আমি পড়লাম। পড়ে ওভারঅল সবগুলো পড়ে আমি একটা এভারেজ হচ্ছে একটা আমি একটা নিজের আইডিয়া করে এবং আমার নিজের যে রিসার্চ গোল, আমার রিসার্চ এক্সপেরিয়েন্স, আমার একাডেমিক এক্সপেরিয়েন্স
আমার ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স সবকিছু আমি কম্বাইন্ড করে আমি নিজের স্টোরিটা ক্রিয়েট করলাম। অ্যান্ড ইট টেকস এ ভেরি লং টাইম। I'll say because it has to be একটু ইন্ডিভিজুয়ালিজম থাকলে, একটু ইউনিক থাকলে এটা ওই যাদের কাছে আমি পাঠাবো রেসিপিটা তারা একটু এটা ডেফিনিটলি একটু ভালোভাবে নেয়। সো আমি হচ্ছে ওইটার পিছনে অনেক সময় দিই। আমার মনে আছে আমার এসওপি লিখতে ১ মাসের মতো লাগছে। আমি ইন দ্য মিন টাইম অন্য কাজ করার ট্রাই করেছি, এলআর নিয়ে বসছি। কিন্তু আমি এসওপিটাতে একদম অনেক বেশি সময় দিয়েছি যে আমি একটু লিখতাম, আবার একটু গ্যাপ নিতাম। একটা প্যারা লিখতাম বা ২-৩ টা লাইন লাইন লিখতাম, আবার ভাবতাম যে কি লেখা যায়, কি করা যায় ওকে। আরেকটু কিভাবে ইউনিক করা যায়। তো এটা আমি হ্যাঁ, অনেকে বলে যে ChatGPT ইউজ করে লিখে ফেলো, এটা লিখে ফেলো। ইউ ক্যান ট্রাই টু মডিফাই ইট একটু ডিফারেন্টলি, একটু সুন্দর করে আরেকটু ভালো ভার্বাল ওয়ার্ড ইউজ করতে। সেটা আপনি হেল্প নিতে পারেন, বাট নেভার কপি ইট। নেভার এভার কপি এনি আইডিয়া ফ্রম এনি আদার এলস বা ChatGPT। আইডিয়াটা সম্পূর্ণ আপনার, স্টোরি আপনার, আপনার এক্সপেরিয়েন্স আপনার। আপনি এটাকে একটু সুন্দর করার জন্য আপনি ওখান থেকে শব্দ চুজ করে নিজে লিখতে পারেন। নিজের স্টোরিটা নিজের মতো সিম্পল ভাবে। এখানে এমন না যে ভার্বাল জিআরই ওয়ার্ড দিয়ে ভরায় ফেলতে হবে। কোনো দরকার নাই। একদম নিজের মতো করে এসওপিটা আপনি কমপ্লিট করলেন। এটা করছি। দেন হচ্ছে এলওআর পার্টস ছিল। এটা আমি বলব আমি আমার স্যারদের কাছে, আমার প্রফেসরদের কাছে খুবই গ্রেটফুল। আ আমার আ দেশে এবং দেশের বাইরে যে প্রফেসররা আছে, টিচাররা আছে, আমি পার্সোনালি হচ্ছে ক্যাম্পাসে খুব মুভমেন্ট করা শুরু করি তখন জাহাঙ্গীরনগরে। ডিপার্টমেন্টসে গিয়ে আমি স্যারদের সাথে কথা বলি অ্যান্ড স্যাররা সবাই আমাকে আ এলওআর দেওয়ার ক্ষেত্রে আমি আ টোটাল আ ৫ জন স্যারের সাথে কথা বলি। সবাই আম খুবই ইমিডিয়েট অ্যাপ্রোচ করে সবাই খুব ইমিডিয়েট আমার এলওআর গুলো সাবমিট করেছে। মিলার গুলো আমি তো ইনিশিয়ালি একটা প্যাটার্ন রেডি করেছি। সেটাও আমাকে হচ্ছে বিভিন্ন সোর্স থেকে এলোয়ার গুলোর এক্সাম্পলস নিয়ে দেন আমি সেগুলো কম্বাইন্ড করে ইউনিক করে আমি নিজেই লিখছি অনেক কিছু। আমি একটা মোটামুটি ড্রাফট রেডি করে আমি স্যারদেরকে দিতাম। স্যাররা হচ্ছে ওইটাকে স্যারদের ভাষায় যেটাকে সুন্দর করে মডিফাই করে স্যাররা যেটা ইউনিক করে স্যারদের আইডিয়া দিয়ে আমার জন্য লিখতে পারে, স্যাররা সেটা করে দেন আমাকে রেডি করে দিত। দেন হচ্ছে আমি যখন অ্যাপ্লিকেশন প্রসেস এ আসি, অ্যাপ্লিকেশন যখন শুরু করি দেন আসলে এই জার্নি গুলো যে বলছি এগুলো আসলে আ এমন না যে কেউ আমাকে বলে দিছে যে এটা করতে হবে, ওটা করতে হবে। দিস ওয়ান ইস দ্য নেক্সট স্টেপ, দিস ওয়ান ইস দ্য নেক্সট স্টেপ। একদম আমি বলব আই এম a self made girl যে হচ্ছে একটা one after another আ এক্সপেরিয়েন্স another way to find out কি করতে হবে, না করতে হবে। আমি একদমই নিজে শিখেছি। হয়তো আমি ইনফরমেশন আস্ক করেছি অনেকের কাছে যে, "আচ্ছা এটা কি করতে হয়? আচ্ছা এটা কি করতে হয়? নেক্সট স্টেপ কি? আচ্ছা আমাকে আর কি ডকুমেন্টস রেডি করতে হবে? সিভিটা কিভাবে বানালে ভালো হয়?" আরো অনেকগুলো সিভি কালেক্ট করে আমি নিজে একটা ভালো সিভি বানাইছি প্যাটার্নটা রেডি করে। তো আসলে আমি অনেক কিছু এগুলো নিজে শিখেছি অনেক ঘাটাঘাটি করে। অনেক সময় দিতে হয়েছে আসলে। দেন যখন অ্যাপ্লিকেশন প্রসেস আসে, আমি একদম কিচ্ছু জানতাম না। অ্যাপ্লিকেশন কেমনে করে? হ্যাঁ? অ্যাপ্লিকেশন প্রসেস কি? সেন্ট্রাল অ্যাপ্লিকেশন কি? প্রফেসর রিচ কেমনে করে? কি লিখতে হয় ইমেইলে? সো এগুলো নিয়ে অনেকক্ষণ সময় দিতে হইছে। প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রোফাইলে ঢুকে দেখতাম যে ইউনিভার্সিটি সবাই এগুলো যারা হায়ার স্টাডিতে যাচ্ছেন সবাই জানে। তো ওইটা অনেক সময় দিছি। দেন আসলে আমার একটা প্রিভিয়াসলি প্রায় লাস্ট 2-3 ইয়ার্স যাবৎ একটা টার্গেটেড কিছু ইউনিভার্সিটি ছিল। আমি ভাবছিলাম যে এবার যেহেতু চাকরি-বাকরি ছেড়ে ট্রাই করতেছি একদম ১৫-২০ টা ইউনিভার্সিটিতে এপ্লাই করব চুপচাপ বসে। ওএস ছিল। বায়োলজিক্যাল সায়েন্স এর যে বা বায়োমেডিক্যাল সায়েন্স ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লিকেশন ফি লাগে না। বাট ওএস এর ডকুমেন্টটা পাঠাইতে কিছু টাকা লাগে। ওগুলাতে করব। সাথে বেসিক কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রিতে করব। বাট ফরচুনেটলি আমি বলব যে আমার একটা খুবই টার্গেটেড ইউনিভার্সিটি ছিল which is the University of Oklahoma. আম আমি এই ইউনিভার্সিটিটাতে একদম আমি আমার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন গুলো একদম আ অক্টোবর নাগাদ শুরু করে দেই। দেন অক্টোবর সবাই চেষ্টা করা উচিত আসলে যেন আমার নভেম্বর 30 বা ডিসেম্বর 1 এর ভিতরে আমি সমস্ত ডকুমেন্টস রেডি করে আমার এক্সপেক্টেড ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লিকেশন শেষ করে ফেলব।
ডিসেম্বর 15 পর্যন্ত কিছু হচ্ছে ডেডলাইনস থাকে, বাট দ্য আর্লিয়ার দ্য বেটার, অলওয়েজ। সো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কারো যদি পিএইচডি ইন্টারনেট প্রোগ্রাম থাকে, অফকোর্স উচিত ডিসেম্বর 1 হওয়ার আগেই সব ডকুমেন্টস রেডি করে সব অ্যাপ্লিকেশন গুলো কমপ্লিট করে ফেলা, তাহলে চান্স হওয়ার পসিবিলিটিটা বাড়ে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আপনার প্রোফাইল অনুযায়ী ইউনিভার্সিটিটা র্যাঙ্কিংটা সিলেক্ট করবেন। অনেকে আছে, আচ্ছা আমার তো 3.9, আমি এখন হার্ভার্ডেই চান্স পাবো, আমি এখানেই পড়তে হবে। ভাই না, এখানে অনেকগুলো ম্যাটার ক্যারি করে। আপনি অবশ্যই হার্ভার্ডে অ্যাপ্লিকেশন করতে পারেন, বাট হচ্ছে আপনাকে দেখতে হবে যে আমি আমার এডমিশন সিকিউর করাও একটা আমার ইম্পর্টেন্ট গোল। সো আপনি হচ্ছে 1 থেকে 50 এর মধ্যে 2 টা করেন। কিন্তু সব 1 থেকে 50 এর মধ্যে কইরেন না। আপনি রিস্ক কেন নিবেন? আপনি টাকা-পয়সা খরচ করে $120 খরচ করে অ্যাপ্লিকেশন করছেন। আপনি অবশ্যই কিছু 1 থেকে 50 এর মধ্যে করেন। 50 থেকে 100 এর মধ্যে 3 টা করেন বা 2 টা করেন। 100 থেকে উপরে 100 থেকে 150, 200 র মধ্যে বেশি করেন। কারণ ইউনিভার্সিটি, ইউএস এর ইউনিভার্সিটি কোনটাই খারাপ না। আপনার র‍্যাংকিং যদি আপনার কাছে খুব ইম্পোর্টেন্ট হয়, তাহলে অনেক সময় মিস হওয়ার চান্স থাকে। আমার কাছে ইম্পোর্টেন্ট ছিল যে আমি 50 থেকে 100 র মধ্যে করব ২-৩ টা। আর আমি ১০০ র উপরে গিয়ে করব। ১০০ থেকে ১৫০ র ভিতরে বেশি করব। বা ১০০ থেকে ২০০ র মধ্যে বেশি করব। তো আমার টার্গেটটা এরকমভাবে ফিক্স করি। তো আ এরপরে যখন আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ ওকলাহোমা অ্যান্ড আরো ২-৩ টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন শেষ করে ফেলি অলরেডি। আ নভেম্বরের ১০-১৫ তারিখের মধ্যেই আমার ইন্টারভিউ কল আসে। আমার ফার্স্ট ইউনিভার্সিটিতে এপ্লাই করছি ওটা থেকেই। তো ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ কল আসার পরে আ আ I was very much astonished যে এখন তো ডেডলাইন শেষই হয়নি এর মধ্যে ইন্টারভিউ কল করছে। বাট খুব ভালো লাগছিল যে ওকে ফাইন, আমি একটা ফার্স্ট অপরচুনিটি পেয়ে গেছি। দেন আমি হচ্ছে ইন্টারভিউতে বসি। ইন্টারভিউ ফার্স্ট ইন্টারভিউই আমার I was লাইক ডাইং। এত প্যানিক অ্যাটাক হচ্ছিল, আমি ভাবছিলাম যে কি হবে? বাট আসলে ইন্টারভিউ প্রিপারেশনটা এভাবে নিতে হয় যে আমার প্রোফাইল সম্পর্কে আমি সবকিছু জানি। আমি সিভিতে যা উল্লেখ করেছি, ওরা সিভি নিয়ে বসে। আর সিভিতে হচ্ছে যা আছে জিজ্ঞেস করে তো। আমি আমার সিভি সম্পর্কে সবকিছু জানতাম, কাজ সম্পর্কে সবকিছু জানতাম। কিন্তু খুব প্যানিক অ্যাটাক করলো। আমি ইন্টারভিউতে বসার পর আমি জানি না আমি একদম কুল হেডেড হয়ে যাই। অ্যান্ড আমার ইন্টারভিউ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। অ্যান্ড দোজ প্রফেসরস আর ভেরি গুড। দেন উইদিন 7 ডেজ আমার চলে আসে যে আমি অ্যাডমিটেড, আমার অ্যাডমিশন হয়ে গেছে। তার কংগ্রাচুলেশন জানায়। এটা তখন ডিসেম্বর আ কি মানে নভেম্বর 30 হয় নাই। ডিসেম্বর 1st তো ডেডলাইন থাকে। তার ফার্স্ট ইউনিভার্সিটি থেকে আমার হচ্ছে অ্যাডমিশন হয়ে যাওয়ার কারণে আমি যে ওই যে ভাবছি 15-20 টাতে এপ্লাই করব, এটা আর করি নাই। আমি আর ২-৩ টা এপ্লাই করে রেখে দিছি যে ঠিক আছে। আর করব না। আমার এটা টার্গেটেড ছিল, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেন পরবর্তী জার্নিটা আসলে না কি হয় খুব একটু আ মাইন্ড গেমের মতো নিজের সাথে যে আচ্ছা একটা জায়গা থেকে হইছে। হোয়াট ইফ অন্য কিছু হয়? হোয়াট ইফ যদি মিস হয়? আচ্ছা ভিসা হবে তো। ভিসা কেমনে কি করে? হ্যাঁ? তারপর I-20 জিনিসটা কি? এটা কখন আসবে? আর একটা লেটার না অনেকগুলো লেটার তো আসে। ফান্ডিং লেটারটা আসতে ১-১.৫ মাস লাগে। তো ওটা আসছে পর I-20 নিয়ে নিয়েছি। ওই ফার্স্ট অন্য ইউনিভার্সিটিতেও আ আম ২ টাতে হচ্ছে ইন্টারভিউ অ্যাটেন্ড করি। মানে ইন্টারভিউ ভালোই হয়। আমাকে ওরা রেওটেড লিস্টে রেখেছিল। আমি আর পরে ওদেরকে কনফার্ম করিনি যে আমি ওদের রেওটেড লিস্টে থাকতে আগ্রহী, যাই হোক। পরে হচ্ছে আমি হচ্ছে এখানে আসি ভিসা ইন্টারভিউ এর যে একটা এক্সপেরিয়েন্স এটার ব্যাপারে। I-20 আসার পর আমাকে ভিসা ইন্টারভিউ এর জন্য এপ্লাই করতে হবে। তো এই বিষয়েও আমি একদম অজ্ঞ। আমি কিছুই জানি না এগুলো কিভাবে করে। একদম ফ্রেশার হিসেবে সবারই বোধহয় একই আমার মতো অনেক কানেক্ট করতে পারবে যে অনেক কিছু অনেকে জানে না। তো আমাকে একটা সিনিয়র ভাই উনি আগস্ট ইউনিভার্সিটিতে আছে, পিএইচডি করছেন। উনি হচ্ছে আমাকে লিঙ্ক দেয় যে এই টেলিগ্রামের এই গ্রুপগুলোতে ভাইদের যে গ্রুপগুলো আছে এখানে এড হন আপনি। আমি এড হইলাম। দেন আমি দেখছিলাম যে এগুলো কি? এই তো স্লট-টলট নাই। দেখতেছি যে চলে যাচ্ছে। আগস্টে আমার যেতে হবে। দেখতেছি স্লট আছে অক্টোবরে, নভেম্বরে, সেপ্টেম্বরে চলে গেছে। এখন পরে বুঝলাম যে there is something called ইয়ার, আ ইয়ার করা যাবে।
তো আমি ওই সময়টাতে খুব প্যানিক করছিলাম যে হোয়াট ইফ আমি কোনো ইন্টারভিউ স্লট না পাই। আ তো এই সময়টাতে আমি খুঁজছিলাম যে আমি কোথা থেকে একটু গাইডলাইন পাওয়া যায়। যেহেতু আমি সারাটা সময় একটু কারো গাইডলাইন নিতে চাইছি। একটু মানে জানতে চাইছি যে কেমনে করে, কি করে, কিভাবে আগাইতে হয়, যাই হোক। তো আ এই যখন এই গ্রুপে এড হই, আ ইন দ্য মিন টাইম আমার ইউনিভার্সিটিতেই একটা ভাইয়া, উনি হচ্ছে আ এই যে ভাইয়াদের যে ওয়ান টু ওয়ান সেশন, ওখান থেকেই উনার ভিসা ভাইয়া প্রিপারেশন নিয়েছে। একটু উনাদের সাথে ভাইয়াদের সাথে সরাসরি মক দিয়ে প্র্যাকটিস করে উনার ভিসা অলরেডি হয়ে যায় মার্চে। সো আই ওয়াজ ভেরি কিউরিয়াস যে ভাইয়ার তো অলরেডি ভিসা হয়ে গেছে। তো ভাইয়া কিভাবে এটা আগালো? দেন আমি আসলে নিজে থেকে সামির ভাইয়াকে নক দেই। আ ভাইয়া অ্যাডমিন যে, উনাকে নক দেই আমি সরাসরি যে, "ভাইয়া আমি তো এরকম পিএইচডি ক্যান্ডিডেট। আমি আসলে কিছুই জানি না সেভাবে। আমি একটু গাইডলাইন চাচ্ছি, কিভাবে করতে হয়?" পরে ভাইয়া আমাকে খুব হেল্প করে সবকিছুর বিষয়ে যে, আ এইটা আপনি এখন ইয়ার করতে হবে। ইয়ার এই ডকুমেন্টস লাগে। আপনার যে ইয়ার এর যে মেসেজটা লিখতে হবে। সরি। তো ওইটা আপনি হচ্ছে এভাবে লিখেন। ভাইয়া আমাকে একটা প্যাটার্ন দেয় যে, "আপনি এটা এভাবে লিখেন। লিখে হচ্ছে আমাকে একবার আপনি এডিট করে আমাকে দেখান যে কিভাবে লিখছেন।" তো এখানে এত হেল্পফুল আমি একটা এনভায়রনমেন্ট পাইছি ভাইয়াদের কাছ থেকে, এটা বলার বাইরে। Then I knew about the one to one session from ভাইয়া, যে এখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো আমার তো ভিসা এক্সপেরিয়েন্স এটাও আমি একদম নিউ। সো আমি ভাবছি যে ঠিক আছে, আমার এক্সপেরিয়েন্স তো নাই। আমি হচ্ছে আমার একটু প্রিপারেশনটা আমি চাচ্ছি ফুল কনফিডেন্ট থাকতে। আমার ইনফরমেশন যা আছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার প্র্যাকটিসটা থাকুক। Whatever happens, I am gonna be prepared with everything. তো আমি ভাইয়াদের one to one সেশনে যুক্ত হই, which was a very good idea for me because um কনফিউজড থাকা যাবে না। নিজের প্রতি কনফিডেন্স বাড়ানোর জন্য হলেও আ একটু গাইডলাইন বা একটু হচ্ছে প্র্যাকটিস, এগুলো দরকার আছে। তো আমি একটা আ ভয়ানক আমার একটা ভুলের কথা এখানে স্বীকার করি। সেটা হচ্ছে যে আমি যখন ভাইয়াদের সাথে, ভাইয়ারা আমাকে একটা গ্রুপ এড করে দেয় যে উনারা একদম মানে আমাকে মেন্টরশিপ যে করবে সেটার জন্য আমাকে একটা আ পার্টিকুলার গ্রুপ ক্রিয়েট করে দেয় ভাইয়াদের সাথে, অ্যাডমিন ভাইয়াদের সাথে। দেন আমি হচ্ছে ওখানে আম জয়েন হই। তো আমি খুব রাশ করছিলাম যে আমাকে ইয়ারের ডেট পেতে হবে। সো আমি আম ইয়ারে এপ্লাই করার জন্য ফার্স্ট টাইম আমি যখন ইয়ারে এপ্লাই করি, দেখি যে ইয়ারের কিছু স্লট ছাড়ছে। তো আমি ভাবছি ও তখনই আমি ইয়ারটা করে ফেলি। এপ্রুভ হয়ে গেলে সাথে, সাথে ডেট নিয়ে নেব। তা আমি ভুলে না আ একটা আ কি জানি ডকুমেন্ট আপলোড দেই। প্রবাবলি আমার I-20 আপলোড দেই নাই। সো আমার ফার্স্ট ইয়ার ডিনাইড হয়ে যায়। Which was a great shock for me because full funded scholarship এর ইয়ার আসলে নরমালি ডিনাইড হয় না, ডিক্লাইন হয় না। তো তারপর হচ্ছে আমি তো খুবই ভয় পেয়ে যাই যে আল্লাহ আমি কি করলাম? পরে তো ভাই বলতেছে, "আপনি কি আপলোড-টাপলোড দিছেন? এটা তো না দেখায় আপলোড দিলেন। আপনি ডকুমেন্টস গুলো ঠিক করে রেডি করেন।" পরে আমি ভাইয়াদের গাইডলাইন নিয়ে আবার সুন্দর করে সব ডকুমেন্টস রেডি করে এবার পেশেন্স রেখে একটু সময় নিয়ে ধীরে স্থিরভাবে ভাইয়া বলে যে, "আপনি রবিবারের দিকে এপ্লাই করেন। এই উইকে আবার ডেট ছাড়বে। নো ওয়ারিস।" আমি ওই সময় এত প্যানিক করছি। জাস্ট ভাই তো মেন্টালি আমাকে মানে কুল ডাউন করছে যে, আপনি কোন টেনশনই কইরেন না, ডেট ছাড়বে। ভাইয়া জাস্ট বলছে, আরিয়ান ভাই ছিল, রোমান ভাই ছিল। ভাইয়ারা জাস্ট বলছে যে, ডেট ছাড়বে। কোন সমস্যা আপনি জাস্ট এপ্লাই করেন ঠান্ডা মাথায়। সো এরপরে আমি হচ্ছে এপ্লাই করি। আবার আমি ভাবছিলাম যে, আল্লাহ আমাকে এবার যদি আর না হয় আমার, তাহলে আমি তো কেমনে কি হবে? আমি তো ডেটই পাবো না। সো আমি 2nd টাইম আবার ইয়ারে এপ্লাই করি ভাইয়াদের গাইডলাইন নিয়ে। ভাইয়া আমার প্যারাগ্রাফটা আবার একটু মডিফাই করে সুন্দর করে দেয়। দেন আমি এপ্লাই করার পর আমার ইয়ারটা অ্যাপ্রুভ হয়ে যায় আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি তারপরে যে ইয়ারের স্লট পাওয়া ওই জার্নিটাও ছিল। আমি একদম সারাদিন হচ্ছে বসে থাকতাম। ল্যাপটপ অন করে দেখতেছি যে রবিবার দেয় নাই। সোমবার দিচ্ছে না। তো ভাইয়ারা বলতেছিল যে একটা আ টুয়েসডে তে দেওয়ার একটা চান্সেস থাকে। আপনি একদম ৮ঃ০০ থেকে ১০ঃ০০ পর্যন্ত এই সময় বসে থাকবেন। দিবেই ডেট।
তা আমি খুবই মানে ওই সময় ওইদিন ৮টা থেকে ১০টার মধ্যেও দেয় না। তো হতাশ হয়ে গেছি যে টুয়েসডে আজকেও দিচ্ছে না। পরে হঠাৎ করে ১২টার দিকে ডেট দেয়। আমি আমার ইনিশিয়াল ডেট নেওয়া ছিল হচ্ছে 19 সেপ্টেম্বর। আ দেন আমি হচ্ছে আ চেঞ্জ করে আমার ইয়ার স্লট অনুযায়ী আমি 6th এপ্রিল নিয়ে ফেলি খুব ফাস্ট। দেন মার্চে নেই এটা। মার্চের ঈদের আগে হচ্ছে নিয়ে নেই। তো এই যে সময়টুকু মার্চের ঈদের আগে প্রবাবলি 20 বা 22 এর দিকে আমি নেই স্লটটা। এই 6th এপ্রিল এ ইন্টারভিউ দেওয়ার জন্য। এখন আমার জার্নিটা শুরু হয় তখন থেকে ভাইয়াদের সাথে। আসলে ভাইদের সাথে যুক্ত হওয়ার পরে, এরপরে ভাইয়ারা আমার সমস্ত ডকুমেন্টস গুলো, আমার রিসার্চ প্রোফাইল গুলো অনুযায়ী ভাইয়ারা আমাকে কিছু কোয়েশ্চেন রেডি করতে বলে। অ্যান্ড আমি দেন ভাইয়াদেরকে ওগুলো প্রোভাইড করলে ভাইয়ারা খুবই সুন্দর করে আমার জন্য একটা প্রেজেন্টেশন রেডি করে যে আমার অ্যান্সার গুলো কিভাবে প্রিসাইজ এবং সুন্দর হওয়া উচিত। হ্যাঁ, আমি অফ কোর্স আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি বলতে পারব। কিন্তু আসলে আ এমন না যে আমার বলাটা ঠিক আছে আমি বলতে পারলাম। কিন্তু বলাটা তো আমার একটু প্রিসাইজ হইতে হবে, সুন্দর হইতে হবে বা কোন কোয়েশ্চেন এ কোন অ্যান্সারটা শর্টলি সুন্দর করে অ্যান্সার করা যায়। এটা একটু কিন্তু আমাদের গাইডলাইন হইলে কি হয়? যে ওখানে কাউন্সিলর যে আমার থাকে সে কিন্তু একটু প্লিজড হয়। বা তাকে প্লিজড করার জন্যই তো আমাদের জার্নিটা, ভিসা ইন্টারভিউটা। আর ওখানে পিএইচডি ক্যান্ডিডেটেরও কিন্তু একটা থাকে মানে রিস্ক থাকে কি? যদি আমাকে রিসার্চ নিয়ে জিজ্ঞেস করল বা আমাকে একটা কোয়েশ্চেন করল, আমি বুঝলামই না যে এটা আসলে আনসারটা কি দিতে হবে। তখন কিন্তু ওরা কনফিউজড হয়ে যেতে পারে যে এ আসলে কি পিএইচডি ক্যান্ডিডেট এর যোগ্যতাটা কি আছে? ওখানে যেয়ে ওই পিএইচডির মতো বড় জার্নিটা ডিল করার। সো আমাকে তো ওই কনফিডেন্সটা আমার নিজের মধ্যে ক্যারি করতে হবে কিভাবে? আমি যদি আমার আনসার গুলো ভাবে জানি। প্র্যাকটিসটা ভালো থাকে সেভাবে। সো ভাইয়েরা এরপর আমার জার্নিটা শুরু হয় ভাইয়াদের সাথে। আমি রেগুলার হচ্ছে 1 to 1 সেশনে আ মাল্টিপল দেখা গেছে যে একদিনে একজনের সাথে অ্যাফিলিয়েটেড থাকলেও আরো ২ জন ভাইয়ার সাথেও আমি দেখা গেছে যে মক দিয়েছি। আ ভাইয়ারা খুবই ওপেন অ্যান্ড খুবই হেল্পফুল এর ব্যাপারে। আ গাইড করার ক্ষেত্রে বা আমার যখন ১ম আমি স্টার্ট করি আমার অনেক জায়গায় ভুল ছিল। আমি হয়তো বলছিলাম যে আমার হচ্ছে মুখস্থ বলতেছি এরকম লাগতেছে। তো বা হচ্ছে একটু জায়গাগুলোতে আরেকটু সুন্দর করে ইন্টারেক্টিভ কনভারসেশন করা যায় কনসুল অফিসারের সাথে। তো সেই জিনিসগুলো আমাকে একটু আমার কনভারসেশনটা আরেকটু লাইভলি করার জন্য ভাইয়া আমাকে হেল্প করে। আ এরপরে বা আমি মোটামুটি আল্লাহর রহমতে প্রিপেয়ার হই। দেন আমার ইন্টারভিউ ডেট আসে 6 এপ্রিল। ঈদের সময় ছিল। ঈদের পরপর আমি আসলে একটু জ্বালাইছিও যে কবে আবার শুরু করবেন ভাইয়া আমার ইন্টারভিউ নিতে হবে। তো ভাইয়ারা আমাকে কনফিডেন্স দিচ্ছিল যে, "আপু আপনি ফুল প্রিপেয়ার আছেন, কোন সমস্যা নেই, হয়ে যাবে, সমস্যা নেই। আপনি ভালো বলতে পারবেন।" এটা আমাকে সবসময় বলছে। এই বলার কারণে আমি আসলে খুবই ছিলাম। মানে কনফিডেন্ট ছিলাম যে আচ্ছা আমি পারবো আসলে ওখানে আমাকে যা জিজ্ঞেস করবে আমি আনসার করতে পারবো। তো আফটার দ্যাট ইভেন আমার আজকে যে ইন্টারভিউ ছিল গতকালকেও আমি ভাইয়াদের সাথে মক দিয়েছি। অ্যান্ড আমাকে মক নিয়েছে ফ্রি মক সেশন এ জয়েন করেছি। হুইচ অ্যাকচুয়ালি হেল্পড আ লট। ওকে আমি এখন একটু ভিসা এক্সপেরিয়েন্স এর দিকে যাই। অনেক কিছু বললাম। আ ভিসা এক্সপেরিয়েন্স হচ্ছে আজকে যে দিনটা সেটা হচ্ছে যে বাসা থেকে আমার 9:30 তে ছিল এম্বাসিতে সময় দেয়া। তো এরপরে 9:30 ছিল। তা আমি ভোরবেলা সকাল ৭টা নাগাদ আমার ভাইয়া আর আমার বাবা এদেরকে নিয়ে আসলে রওনা করি। বাসা থেকে আমার মিরপুর ১২ তে বাসা। এমন না যে বেশ দূরে বাট আসলে সময় নিয়েই বের হওয়া উচিত। যদি আপনার ইন্টারভিউ 9:30 তে হয় আপনার উচিত ৮টা নাগাদ বা ৮:15 নাগাদ ওখানে অবশ্যই লাইনে যেয়ে দাঁড়ানো। সো এট লিস্ট ১ ঘন্টা থেকে ১-১.৫ ঘন্টা আগে ওখানে রিচ করতে হবে। সো আমি পৌঁছায় যাই। ফার্স্ট আমি হচ্ছে রাস্তার ওপারে যেয়ে আমি এম্বাসি খুঁজে পাচ্ছি না যে আসলে আমেরিকান এম্বাসি কোনটা? আমি তো জানি আমেরিকান এম্বাসির অপোজিটে হচ্ছে জার্মান এম্বাসি। পরে আমাদেরকে ওখানে বলল যে, "আরে রাস্তার ওপারে যান।" দেন আমরা গাড়ি ঘুরায় ওখানে গেলাম। যাই হোক এম্বাসি খুঁজে পাচ্ছি না আমি ভিসা ইন্টারভিউ দিতে গিয়ে। যাই হোক পরে সরি। তো আমি হচ্ছে গাড়ি হচ্ছে ওই রানিং এ থাকতে হবে এরকম ভাবেই নামায় দিতে হয়। যেটা মাহাদিও বলল সেইম এক্সপেরিয়েন্স।
তো আমি আসলে একটা জিনিস আমি বলব যে আপনি ইন্টারভিউ ফেস করেন। আপনার নিজ যে সৃষ্টিকর্তা আপনি বিশ্বাস করেন। অবশ্যই তার উপরে প্রচন্ড বিশ্বাস এবং আস্থা আপনাকে রাখতে হবে। কারণ সেই আস্থাটা আপনার নিজের উপরে আস্থা বাড়াবে। আমি হচ্ছে হাজতের নামাজ, তাহাজ্জুদ নামাজ এগুলো পড়েছি যাতে আ আমার ইন্টারভিউটা আমি দিব। কিন্তু আল্লাহর উপরে আমার অসম্ভব বিশ্বাস রেখে আমি আসলে ওখানে গিয়েছি। যে আচ্ছা আমি সব চেষ্টা করেছি। আমার জার্নিটা অনেক বড় ছিল। আমি সমস্ত প্রিপারেশন নিয়েছি। আমার সবকিছু রেডি আছে। বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ যেটা করবেন ওইটা আমার জন্য ভালো। সো আমি একটু মেন্টালি রিল্যাক্স থাকবো। এখানে আমি কোনো প্যানিক করব না। তো এটা আমার মাইন্ড গোল ছিল আসলে। তো দেন আমাকে বাবা আর ভাইয়া নামিয়ে দিয়ে গাড়িটা নিয়ে ওনাকে ওখানে দাঁড়াতেই দিবে না। কারণ ওখানে যে বাইরে গার্ডরা থাকে ওরা একটু স্ট্রিক্ট থাকে। কাউকে দাঁড়াতে দেয় না একদমই। মানে কোনো গার্ডিয়ান দাঁড়াতে পারবে না, গাড়ি দাঁড়াতে পারবে না। সো সবাইকে ওখান থেকে সরাই দেয়। সো আমি জাস্ট গাড়ি থেকে নেমে ওখানে দাঁড়িয়ে গেছি। আবার ফোন আমি কোনো ফোন বাবাকে দিয়ে দিয়েছি আর আমি কোনো ঘড়ি-টড়ি ইভেন আমি ইয়াররিংস ও পরে যাইনি এজ a গার্ল যাই হোক। না আমি ভেবেছি যে কোনো ধরনের মেটাল কিছু আমি সাথে ক্যারি করব না। দেন আমি হচ্ছে নেমে একটু ফরমাল অ্যাটায়ার নিয়ে গিয়েছি। আ একটু দেশি ফরমাল অ্যাটায়ার। যারা মেয়ে আছেন, যারা পরীক্ষা দিতে যাবেন তারা অনেক সময় কস্টিউম নিয়ে একটু কনফিউজ থাকে কেমন। আপনি চাইলে হচ্ছে একটু কর্পোরেট ফরমাল আ যেতে পারেন। আবার যদি বাঙালি আ কালচার একটু ফলো করে একটু সালোয়ার কামিজ পরে যান। Whatever comforts you, we can wear it. Okay? No problem. সো আমি একটু বেঙ্গলি আচারি পরে গিয়েছি সালোয়ার কামিজ। দেন আমি লাইনে দাঁড়াই। সো ওখানে হচ্ছে কি এভরিথিং ইস ভেরি মাচ অর্গানাইজড। আই মিন ইউ ডোন্ট হ্যাভ টু ওরি যে, "ওহ মাই গড! আমার এক্সাম তো আ ইন্টারভিউ তো ১ ঘন্টা পরে। এখন আমার কি হবে? কয়টা বাজতেছে?" আমি তো ঘড়িও নাই। আপনাদেরকে এক্সাক্টলি ওখানে লাইনে যাওয়ার পর ওরা জাস্ট জিজ্ঞেস করবে, "আপনার কি 9:30 তে? আপনার কি 9 AM এ? আপনি এই লাইনে দাঁড়ান। আপনার ৯:১৫ যারা তারা এই লাইনে দাঁড়ান।" ওরা একদম আপনাকে গাইড করে পুরাটা ওয়েতে নিয়ে যাবে। আপনার কোনো ওরিড হওয়ার কোনোই কারণ নেই। জাস্ট রিল্যাক্স, ওকে? দেন লাইনে দাঁড়ানো। তারপরে একটু আগাচ্ছে লাইন। দেন ফার্স্ট এ ওরা হচ্ছে পাসপোর্ট চেক করে। একটা স্টিকার লাগিয়ে দেয়। দেন আপনি একটু ভিতরে যাবেন। দেন আবার হচ্ছে একজন থামাবে। সে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আমি যেটা করেছি যে আমার যে অ্যাপয়েন্টমেন্টটা আমার সিরিয়ালি লাগবে ওটা আমি একটু সিরিয়ালি বের করে রেখেছি। আপনি এটা বের করে রাখবেন। যখন পাসপোর্ট ফার্স্ট এ চেক করবে পাসপোর্টটা হাতে নিবেন। হাতে নিয়ে রাখবেন। তাহলে সময় লাগবে না। আপনি একটু ওই যে হযবরল হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে না। দেন আবার ভিতরে গেলেন, তখন আপনি জানবেন যে আপনার এখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখবে। তো আপনি হাতে বের করে রাখেন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। ওটা একটু দেখলো, পাসপোর্টটা দেখলো। দেন আপনি ওটা তো আর লাগছে না কিছু। ওটা একদম অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ফাইলে সবার পেছনে রেখে দেন। আর দরকার নেই ওটা। তারপরে আপনি আবার ভিতরে যাবেন। এম্বাসির ভিতরে ঢুকবেন। ওখানে লকগুলো মানে ডোরের লকগুলো একটু পুল বা পুশ কোনটা করতে হবে অনেক সময় কনফিউজড হয়ে যান। নার্ভাস থাকে তো। নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। আপনার এই যে ওয়েটিং পিরিয়ডটা খুব রিল্যাক্স যাবে। কারণ ওটা ওদের সিস্টেম খুবই অর্গানাইজড, ওকে? ভেরি ফাইন। দেন হচ্ছে যাওয়ার পরে যারা একটু বুটেড হয়ে যান ছেলেরা, এদের স্যুটটা খুলে ব্লেজারটা খুলে ওরা রেখে ওটা চেক করে। আর হচ্ছে ডকুমেন্টস গুলো একটা আ চেকিং এর প্রসেস এর ভিতর দিয়ে যায়। আর যারা নরমাল ভাবে যান ওদের এত চেক-টেক করে না। ধরেন কেউ ফরমাল শার্ট প্যান্ট পরে গেল। ওদের জাস্ট হচ্ছে একটু মেটাল ডিটেক্টর দিয়ে চেক-টেক করেই। দেন হচ্ছে ভিতরে চলে যাবেন। আমি একটা সময় গিয়ে আমার যখন ওই আ চেক চেকিং শেষে আমার জাস্ট ডকুমেন্টস চেক করছে। আমার আচারে ওরা কোনো চেকিং করে না। পরে আমি যখন ইয়াতে যাই আরকি খুলছি ওই দরজা পুশ করতে হবে না পুল করতে হবে। আমি এটা ওটা কনফিউজড হয়ে গেছি যে কি করতে হবে। ওটা একটু এম্বারাসিং ছিল। যাই হোক, দেন আমি গেলাম ভেতরে গিয়ে বসলাম। তো এরকম বেঞ্চ সাজানো থাকে। স্কুলে যে বেঞ্চ থাকে না খালি বেঞ্চই পাতা। ওখানে আবার টেবিল নাই। একটা বেঞ্চ। তো বেঞ্চে ওই যে আমার মনে হচ্ছিল যে চেয়ার সিটিং খেলতাম ছোটবেলায় ওরকম। স্লাইড করে আপনি আগাচ্ছেন। একজন উঠে যাচ্ছে ওই কর্নার থেকে সো আপনি একটু আরেকটু আগিয়ে বসবেন। আপনার সিরিয়াল আরেকটু আগায় যাবে এভাবে আরকি। তো ওরকম করে এরকম অনেকগুলো বেঞ্চ একটু ভিতর থেকে আরেকটা ভিতরের রুমে নিয়ে বসায়। তো অনেকগুলো আরকি এরকম। একটা করিডোর থাকে লং। ওখানে কোনো এসি-টেসি নাই। ওখানে হয়তো কেউ একটু হেভি ড্রেস পরে গেলে গরম লাগতে পারে। সো একটু ট্রাই করবেন একটু রিল্যাক্সিং কাপড়-চোপড়। আলো বাতাস যায় ভাই এরকম জিনিসপত্র পইড়া যায়। তো ফ্যান আছে অবশ্য। দেন অনেকে তো প্যানিক করলে ঘামে বা টেনশনে।
সো এরপরে হচ্ছে ওখানে যাওয়ার পরে আগাবেন। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে অনেকে ওখানে গিয়ে খুব প্যানিক করে যে, "ওহ মাই গড! আমার একটু পরে ইন্টারভিউ।" তা আমাকে হচ্ছে কালকে আরিয়ান ভাই একটা কথা বলছিল যে, "আপু ৩০০-৪০০ জন ওখানে দেখবেন মানুষ। অনেক মানুষ ভিসা ইন্টারভিউ দিতে আসছে। বাট আপনি যদি F1 ক্যান্ডিডেট হন বা পিএইচডি ক্যান্ডিডেট হন, সারাদিনে আপনার মতো আসবে ২০ জন।" হ্যাঁ, এটা আমাকে আসলে খুব রিল্যাক্স করছে। আমার মনে হয়েছে যে আচ্ছা আমি তো আসলে এখানে একটু ইউনিক আছি। আমি তো আসলে পড়াশোনা করতে যাবো। আমার তো যদি ক্রেডেনশিয়াল সব ঠিক থাকে আমাকে তো নিয়ে নেওয়ার কথা। তো আমি না দেখতেছি যে অনেকে ফ্যামিলি-ট্যামিলি নিয়ে বের হচ্ছে। আ তো আমি আসলে হয়তো যেটা রিল্যাক্স করার জন্য সবচাইতে আমার কাছে মনে হয় ওখানে গিয়ে দ্যাট ইস আপনি অবশ্যই একটু চুপচাপ থাকবেন। ঠিক আছে? সরি আমি একটু ১ মিনিট নিচ্ছি। 1 সেকেন্ড হ্যাঁ? সরি হ্যাঁ। আচ্ছা তো ওখানে গিয়ে আমি জানি না কিসের জন্য আমি একটু দোয়া পড়ছিলাম মনে। আমি পুরোটা সময় হালকা পাতলা একটু দোয়া-টোয়া এগুলোই পড়েছি। তো চুপচাপই ছিলাম এবং আমি আশেপাশে কারো দিকে তাকাই নাই। কারো মুখে এক্সপ্রেশন এর দিকে তাকাই নাই। কে কি করছে, কে পা নাড়ছে, কি করতেছে, কেউ জোরে নিঃশ্বাস ফেলতেছে, প্যানিক করে মাথা ঘুরাচ্ছে তার। আমি কারো মুখের দিকে তাকাই না। আমি একদম চুপ করে বসে আমি সামনের দেখতেছিলাম গ্লাসের মধ্যে কি লেখা, একটু চুপ করে নিজের মতো ভাবা বা একটু মাটির দিকে ফ্লোরের দিকে তাকায় থাকা। কেউ ইন্টারভিউ দিয়ে ঢুকছে, বেরোচ্ছে। আমি তার মুখের দিকেও তাকাচ্ছি না। যে একজন দেখবো যে কাঁদতে বেরোতেছে আর আমার হচ্ছে আসলে মাথা ঘুরাবে এটা দেখে কোনো দরকার নেই। আমি আমার আল্লাহর উপর বিশ্বাস রেখে আমি চুপচাপ থাকি। সো আমি না একদম কিভাবে আল্লাহ জানি না আমি একদম মাথা ঠান্ডা ছিল আবার চুপচাপ ছিলাম। আর খুবই পেশেন্স নিয়ে আমি জাস্ট অপেক্ষা করছিলাম। দেন ভিতরে গেলাম ১০ জন আবার ঢুকালো। তো ওখানেও ওরকম ফার্স্ট এ গিয়ে আ আমাকে হচ্ছে পাসপোর্টটা দেখাইতে হয়। জিজ্ঞেস করে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কি প্রোগ্রাম, ক্লাস স্টার্ট ডেট কবে, মানে ফল স্টুডেন্ট কিনা আপনি এটা জিজ্ঞেস করে। দেন ওটা শেষ হলো। দেন আরেকটা কাউন্টারে পাঠায় সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আবার বসতে হয়। তো ফিঙ্গারপ্রিন্টটা শেষ করার পর মানে সবাই না ভিতরে খুব হেল্পফুল। মানে আ যে ভলান্টিয়াররা থাকে, যে আ আপনার কনসুলার যে অফিসারটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে ওরাও খুব হেল্পফুল, স্মাইল ফেইস এ থাকে। দেন আমি জাস্ট বসলাম। দেন ওরকম সিরিয়ালি আগাচ্ছি। দেন একটা সময় আমার টার্ন আসলো। আমাকে বলল যে, "আপনি কাউন্টার নাম্বার 9 এ যান।" এর মধ্যে আমি আবার মাঝখানে মাহাদিকে দেখছি যে ও এই কাউন্টার নাম্বার 9 এ ঢুকে ৫ মিনিট ৬ মিনিট হয়ে যাচ্ছে ও বেরোচ্ছে না। ওর ইন্টারভিউ হচ্ছে। সো আমি ওকে খেয়াল করেছি। পরে বের হয়ে দেখলাম যে ও আ প্রবাবলি আলহামদুলিল্লাহ বলে আকাশের দিকে তাকালো। ওকে খেয়াল করছি অ্যাজ আমার পরিচিত তাই। ও বের হয়ে গেছে। দেন আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। সো আমার সামনে একজন ছিল একটা আপু যেহেতু আমার একদম সামনেই ছিল ইন্টারভিউর সময়। আম ওনাকে রিজেক্ট করেছে। ওই আপুটাকে। আবার দেখলাম টুরিস্ট ভিসাতে অনেকে আছে এদেরকে আবার খুবই অ্যাপ্রুভাল করে দিচ্ছে। তো আমি আমার আশেপাশে পিএইচডি ক্যান্ডিডেট আমি দেখছিলাম না। মাস্টার্স এ কেউ ছিল। তো আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। কিছু ভাবছি না। আসলে আমার অত প্যানিকও লাগতেছে না। আমি জানি না কেন আমার নার্ভ অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছিল কিনা প্যানিক করে। আচ্ছা যাই হোক। পরে এটাই বলছি যে আপনি মানে আশেপাশে কি হচ্ছে এটা চিন্তাই করেন না তো। আপনি জাস্ট নিজের প্রোফাইল, নিজের ইনফরমেশন আর নিজের উপরে বিশ্বাস রেখে চুপচাপ থাকেন। আপনার কনট্যাক্ট হবে শুধুমাত্র আপনার কনসুলার অফিসার যে আপনার ইন্টারভিউ নিবে তার সাথে। কনভারসেশন ও তার সাথে। আপনার উদ্দেশ্য কি ওখানে যাওয়ার? তার সাথে কথা বলা। আপনার আশেপাশে কি হচ্ছে এত জিনিস নোটিস করার কোনো দরকার নাই। রিল্যাক্স থাকেন ভাই। রিল্যাক্স থাকলে ইন্টারভিউ ভালো হবে। তারপরে আমি যখন আগাচ্ছি তখন দেখলাম যে আচ্ছা যে ইন্টারভিউ নিবে সেই আপু মানে সরি যে আমেরিকান ইয়াং লেডি উইথ হার golden hair. She is very pretty, by the way, and she is wearing this আড়ং outfit মেবি দেশি কাপড়-চোপড় পরা বাংলাদেশী। সো আমার তাকে দেখে ভালোই লাগলো। মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে তাহলে একটু ফ্রেন্ডলি কনভারসেশন করা যায়। যাই হোক এটা কইরেন না। ফ্রেন্ডলি না, নরমাল হচ্ছে একটা ফরমাল কনভারসেশন এ আপনার যতটুকু সৌজন্য এবং যতটুকু বিনয়
দিয়ে আপনি কনভারসেশন করবেন, আপনার ইনফরমেশনের সম্পূর্ণ ট্রুথফুলনেসটা বজায় রেখে এটাই আপনার হচ্ছে দায়িত্ব ওখানে। তো আমি আগালাম, আমাকে বলল যে আপনি আসুন, আমাকে বাংলায় এসে বলছে। তো আমি আগালাম অ্যান্ড আমার হচ্ছে ফার্স্টে দিলাম আমার I-20 অ্যান্ড পাসপোর্ট। ঠিক আছে, আমি যে ফার্স্টে গুড মর্নিং অফিসার বললাম, দেন তখন আর কি একটু মনে হচ্ছিল যে ওকে, আই এম এট দিস স্পট, যেখানে আসার জন্য অনেক বছর ধরে একটা চেষ্টা, ওইটা একবার মাইন্ড ক্রস করছে। হ্যাঁ, তখন একটু এমন হবে যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম ফিল হতে পারে। বাট ডোন্ট ওয়ারি, আপনি জানেন যে আপনাকে কি প্রশ্ন করতে পারে। সো ইউ আর অলরেডি প্রিপেয়ার্ড টু অ্যান্সার এভরিথিং। ইউ নো যে আপনাকে কি জিজ্ঞেস করবে। সো ডোন্ট ওয়ারি, জাস্ট স্টে অন দ্যাট মোমেন্ট, ওকে? দেন হচ্ছে আমাকে বললো যে, ও ইউ আর গোয়িং টু OU ফর ইউর PhD। অ্যাবসলিউটলি রাইট। ওকে, দেন আমাকে বললো যে ওকে, টেল মি অ্যাবাউট ইউর রিসার্চ। এখন না আমি তো এই কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করবে আমি কেন জানি ভাবছিলামই। ভাইদের সাথে এই কোশ্চেনটা নিয়ে আমার আলাপ হয়েছে এর আগে। তো আমার যেহেতু সেন্ট্রাল অ্যাডমিশন, আমার আসলে কোনো রিসার্চ টপিক পার্টিকুলারলি সিলেক্টেড না এখনো। তো আমি হচ্ছে ওইটাই বলছি যে আমার রিসার্চ টপিক পার্টিকুলার এখনো সিলেক্টেড না। আমার ল্যাব রোটেশনের পর রিসার্চ টপিক সিলেক্টেড হবে। বাট অ্যাজ মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস ওয়াজ দিস অ্যান্ড দিস, অ্যান্ড আমার হচ্ছে থিসিস এই টপিকে ছিল। আমি হচ্ছে এই টপিকে কাজ করতে আগ্রহী, অ্যাজ আমার রিসার্চটা ওখানে অ্যালাইন করে অ্যান্ড এই রিলেটেড কাজ হচ্ছে। তো আমার মনে হচ্ছিল যে উনি অপেক্ষা করছিল যে আমার কখন আনসার শেষ হবে অ্যান্ড শি ওয়ান্ট টু আস্ক সামথিং এলস। তখন আমাকে জিজ্ঞেস করলো যে আর ইউ ম্যারিড? তো আমি আনসার করলাম যে না, ঠিক আছে। দেন শি আস্ক যে ওকে, আপনি এর আগে হ্যাভ ইউ এভার ট্রাভেলড USA বিফোর? আই সেড নো, আই হ্যাভেন্ট। দেন এই তো পরে আমাকে, আমি জাস্ট একটু ঘোরের মধ্যে ছিলাম। কি করছে উনি, উনি ভিতরে কি করছে আমি আসলে খেয়ালও করি না। আমি জাস্ট আমার মুখের দিকে তাকাইছিলাম। পরে আমাকে বলল যে, "ওকে, ইওর ভিসা ইস অ্যাপ্রুভড। কংগ্রাচুলেশন।" পরে কি বলছে আসলে আমি আর শুনি নাই। পরে আমি ভাবতেছিলাম যে, আল্লাহ আমি কি পাসপোর্ট নিয়ে আসছি নাকি ওনাকে দিয়ে আসছি? যাই হোক বের হয়ে গেলাম। বাট অন দ্যাট মোমেন্ট আপনি ফিল করবেন যে it has been a very long journey for you and you have made it. সো আশেপাশে ওটাই বলছি যে আশেপাশে যত তাকাবেন, ইন্টারেক্টিভ হবেন ওখানে গিয়ে, ইটস নট গুড ফর ইউ। জাস্ট বি yourself and be on that moment with yourself and ask your God to help you, ওকে? আর আপনার উদ্দেশ্য থাকবে আপনার জাস্ট ভিসা কনসুলার অফিসার যে তার সাথে কথা বলা। আশেপাশে এত নোটিস করার কোনো দরকার নাই। দ্যাটস ইট। বের হলাম। বাবা হচ্ছে দূর থেকে আমাকে দেখছে, আগায় গেলাম। অ্যান্ড আই সেড, ও বাই দ্য ওয়ে আমাকে ব্লু যে একটা কি জানি দেয় না, ওইটা তো ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল পাবো, ওইটা আমাকে দেয় না। আমাকে জাস্ট দিছে একটা কাগজ যেখানে লেখা কংগ্রেচুলেশন ইওর ভিসা ইজ অ্যাপ্রুভড অ্যান্ড এভরিথিং। সো ওইটা দিল না, মানে আজকে এত মানুষ ইন্টারভিউ দিছে, মনে হয় ওনাদের দিতে দিতে শেষ হয়ে গেছে। বাট আমাদের কাউকে যাদের ভিসা অ্যাপ্রুভড হয়েছে সবাইকে খালি ওই যে কংগ্রেচুলেশনস লেখা যে একটা ওইটাই দিছে, ব্লু আর ওইটা দেয় না। যাই হোক দিল না। তো এই তো দ্যাট ওয়াজ মাই এক্সপেরিয়েন্স। আমি শেষ করব এখন। আমি ইন্টারভিউটা শেষ করে এসে সবাইকে জানাইছি, ফ্যামিলি সবাইকে, ভাইয়াদেরকে। ভাইয়াই আমাকে নক দিছে যে গ্রুপে, কি অবস্থা আপু? তা আমি সাথে সাথে জানাইলাম, মানে এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তো আমি বলব যে আপনার ইনফরমেশন যদি 100% ট্রুথ হয়, এভরিথিং, আপনি জাস্ট ওই মোমেন্টে থাকেন অ্যান্ড নিজেকে কনফিডেন্ট রাখেন। মানে কনফিডেন্ট রাখার জন্য প্রিপারেশনটা নিজের টপ নচ নেন। আমার ইন্টারভিউ আমি ভাবছি কি, আমি জানতাম যে ১-১.৫ মিনিট হবে সব ঠিক থাকলে। আমার ইন্টারভিউ হইছে 30 to 40 সেকেন্ডস। মানে হয়তো যাদের সেলফ ফান্ডিং আছে ওদের হচ্ছে একটু বেশি সময় রাখে, বা মাস্টার্স স্টুডেন্ট ওরা একটু জানতে চায় ফান্ডিংটা আসলে সোর্সটা কি, কনফার্মেশনটা কোথায়, এটুকুই। এই জন্য হয়তো ওদের সব ইনফরমেশনটা ওরা যাচাই করে। এমন না যে আপনাকে ওরা হচ্ছে ওখানে আপনাকে পুলিশ হিসাবে ইন্টারোগেট করার জন্য দাঁড়ায় আছে। ওরা আসলে আপনি চায় যে আপনি আপনাকে প্রুভ করেন, সেল করেন আপনার নিজেকে। ইনফরমেশন ওদের কাছে অলরেডি আছে, আপনি যা দিছেন। সে চায় যে আপনি সবগুলো ইনফরমেশন আবার তাদেরকে একটু সুন্দর করে ট্রুথফুলি বলেন। হ্যাঁ? এখন এটা আসলে অনেকটা সৃষ্টিকর্তার ইচ্ছা এবং কাউন্সিলরের
আপনাকে ইয়া করার যে একটা সেটা দেখবে। আর আপনার প্রিপারেশনটা কেমন? এই প্রিপারেশনটা ঠিক রাখার জন্য আমার কাছে আমার কনফিডেন্স বুস্ট করা, আমার পেশেন্স থাকা এবং আমার কুল মাইন্ডেড থাকার পিছনে না একটা বড় অবদান ছিল ভাইয়ারা। মানে দে হেল্পড মি ইন লটস অ্যান্ড লটস অফ ওয়ে। মানে আমাকে কনফিডেন্স থেকে শুরু করে প্রত্যেকটা আনসার সুন্দর করে গুছিয়ে দেওয়া যায়। আমি ওখানে কি বলবো? এটাও ভাইয়ারা আমাকে অনেকভাবে মডিফাই করে সুন্দর করে দিছে এবং আমাকে প্রত্যেকটা সময় মক দিতাম। আমার মনে হতো ওকে আমি পারবো। এটা তোর ব্যাপার, এটা পারবো। সো দিস ইজ ইট। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য। আর যাদের ইন্টারভিউ আছে সামনে সবার জন্য অনেক শুভকামনা রইলো। জাস্ট রিল্যাক্স ওকে জাস্ট টেক ইউর ডকুমেন্টস প্রপারলি অ্যান্ড ওখানে ভিতরে সব এনভায়রনমেন্ট ঠান্ডা, কোনো প্যানিক করার কিছু নেই। আর ওয়াশরুম আছে, পানি খাওয়ার ব্যবস্থা আছে। সো ইফ এনিথিং ইউ নিড জাস্ট টেল টু দ্য ভলান্টিয়ার, ঠিক আছে? দে উইল অ্যারেঞ্জ ইট এভরিথিং ফর ইউ। হ্যাঁ, আর যারা বেবি নিয়ে যাবেন না ইন্টারভিউ দিতে আমি দেখেছি, বেবি নিয়ে গেলে ওরা ফার্স্ট হচ্ছে ওদেরকে প্রায়োরিটি দিয়ে ওদের ইন্টারভিউটা আগে নেওয়ার ট্রাই করে। সো ডোন্ট ওয়ারি। বেবিরা অনেক সময় কান্নাকাটি করে। এইজন্য ওদেরকে আগে নিয়ে নেয়। ওরা তো একটু অস্থির হয়ে যায় আরকি। তো ইনশাআল্লাহ ভালো হবে। সবার জন্য দোয়া থাকলো। আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ? ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আপনাকে এত সুন্দর করে সবকিছু ডিটেলস আপনার হোল জার্নিটা আমাদের শেয়ার করার জন্য। অ্যান্ড আচ্ছা। ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং ইজ আপনি কিছু কথা বলেছেন মানে আহ, এই ব্যাপারে আমি একটু শর্টলি বলি। সে ফর এক্সাম্পল আপনি আমরা প্রফেসর মানে মাহাদির বাবা যিনি বলেছিলেন লাইক হচ্ছে কি মানে কেউ যদি কোনো একটা মানে জার্নি স্টার্ট করে এবং এটা নিয়ে যদি উনি মানে লেগে থাকে সেক্ষেত্রে সাকসেস একদিন আসবেন। তো এটা বলতেছি কেন, হ্যাঁ এটা এই মোটিভেটেড যে একটা লাইন যে উনি বলেছেন। তো মানে নিউ জার্নি যারা স্টার্ট করছেন মানে মানে আমাদের গ্রুপে আছেন লাইক অনেকে স্টার্টার গ্রুপে আছে এন্ড আদার্স এক্সপিরিয়েন্স গ্রুপ এন্ড ডিসকাশন গ্রুপ সবকিছু মানে সবকিছুতে আছেন। তো অনেকে হচ্ছে কি একটা দুইটা দিন ওয়েট করে এরপরে দেখা যায় কি লাইক স্লট কখন ছাড়বে, জুন জুলাই স্লট কি দিবে না, লাইক ইয়ার স্লট কখন পাবো, আবার ইয়ার অ্যাপ্রুভ করার পর আমি আজকে ইয়ার করছি কালকের মধ্যে কি আমি ডিসিশন পাবো। তো এমন একটা সময় ছিল একটা সবকিছু একটু ধৈর্য রাখতে হয়, আল্লাহ কিন্তু ধৈর্যশীলদেরকেই পছন্দ করেন। তো যে জিনিসটা আপনার কপালে আছে সেটা অবশ্যই নিশ্চয়ই ইনশাল্লাহ হবে। এন্ড ইভেন সে ফর এক্সাম্পল ধরেন পিএইচডি ফুল ফান্ডেড বা আদার্স অনেক মাস্টার্স ফুল ফান্ডেড ভিসা কিন্তু রিফিউজ হয় না সহজে। তো সবকিছু যদি প্রপারলি বলতে পারে। তো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ এ মানে ইন্ডিভিজুয়াল প্ল্যান ফর ইউ। কিছুদিন আগে ধরেন কিছু ক্যান্ডিডেট ছিল যারা এম্বাসিতে গেল, বাট দেখা গেল হচ্ছে কি ডিএস এর আপডেট না করার কারণে ওদের ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে যায়। তো সকালে মানে ওদের ইন্টারভিউ ছিল হচ্ছে কি অনেকের ক্যান্সেল হয়ে যায়, আবার অনেকে স্কেডিউল করে দিয়েছিল। ওদের ইন্টারভিউ ছিল হচ্ছে কি সকালে, বাট সরি বিকালে ছিল, সকালে করে দিচ্ছে, মেল চেক করো নাই। কিন্তু হচ্ছে কি দেখা গেল হচ্ছে মানে ইন্টারভিউটা হয় নাই। বলছে আমার ইন্টারভিউ তো হয়ে গেছে, আপনি কেন আসছেন? তো উনি কিন্তু জানতেন না লাইক ইন্টারভিউটা যে ক্যান্সেল হয়ে যাবে, বা উনি কিন্তু অনেকটা হোপ নিয়ে কিন্তু ইন্টারভিউ ইন্টারভিউ মানে গিয়েছিল দিতে, মানে ভিসা ইন্টারভিউ দিতে, কিন্তু ওনার হয় নাই। তো এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি যে কোনো জার্নি স্টার্ট করতে হলে আপনাদের সবার উদ্দেশ্যে বলি একটু ধৈর্য ধরবেন। কোর্স হচ্ছে আপনার এই জার্নিতে যাদের মানে যেমন ধরেন আপনার হোল হিস্ট্রিটা কিন্তু আপনি বলছেন, লাইক আমরা বলি যে ফুললি ফান্ডেড এতগুলো ক্যান্ডিডেট কেমনে কিভাবে ফান্ডিং ম্যানেজ হয়েছে। এই জার্নিটা যে যে আছে মানে এই জার্নিতে যিনি আছেন উনি জানেন হচ্ছে কি মানে কি কে স্ট্রাগল উনি করেছেন। তো সবকিছুর মধ্যে ধৈর্য থাকতে হয়। লাইক কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর। হ্যাঁ, অনেক এক্সপিরিয়েন্স আপনি নেক্সট আমাদের গ্রুপে পাবেন যারা 5 বার 6 বার রিজেক্টের পরেও হচ্ছে কি ওনারা ধৈর্য ধরে লেগেছিলেন, ভিসা হয়েছে। তো আপনারা যারা নিউ অ্যাপ্লাই করছেন, তো মানে অধৈর্য হবেন না, ধৈর্য রাখবেন। তো আপনার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি যে প্ল্যানটা করে রেখেছেন ওটাই হবে। আর আপনি আপনার হোল হিস্ট্রিটা বলছেন ফান্ডিং এর বিষয় থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুবই ভালো হয়েছে, যাতে মানুষ যারা ফান্ডিং এর জন্য ট্রাই করছেন এন্ড লাইক এসওপি রাইটিং থেকে শুরু করে সবকিছু আপনি মোটামুটি একটা হিন্টস এখানে দিয়েছেন। সো এটা আমরা এক্সপিরিয়েন্সটা যখন আমরা আমাদের আমরা ভিডিওটা মানে যখন আমরা আপলোড দিব তখন আদার্স মেম্বার্স বা আদার্স যারা শুনবেন, লিসেনার যারা আছেন, তো ওনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ, মানে আই হোপ। তো আপনার জন্য অ্যাগেইন কংগ্রেচুলেশনস এন্ড বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। তো এন্ড আপনার এই জার্নিটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন আমার জন্য ভাইয়া। হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, নোমান ভাই আছেন? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ইউ ক্যান হোল্ড ইট। ওকে। দেন এটা ছিল হচ্ছে আমাদের মার্গো বাপুর ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তো অনেক লং একটা কনভারসেশন ছিল। তো আমরা হচ্ছে ওনার এক্সপিরিয়েন্সটা অফিসিয়ালি এখানেই এন্ড আপ করছি। তো আমরা হচ্ছে আমাদের মক সেশনে এখন ব্যাক করব। তো শামির তুমি কন্ট্রোল নাও।